রেশমা কাজ করে একটি স্পা সেন্টারে। স্বামী ছেড়ে চলে যাওয়ায় একমাত্র সন্তানকে আগলে রাখতে এসে হিমশিম খাচ্ছে। অভাবে তাড়নায় সাধারণ রেশমা যখন স্পার রঙিন আর অন্ধকার দুনিয়ায় নিজেকে সঁপে দেয়, তখনই বদলে যায় তার জীবনের পুরো দৃশ্যপট। আজ আমরা যে গল্পটি নিয়ে এসেছি তা শুধু রেশমার একার নয়, বরং 4 জন নারীর জীবনের এক রূঢ় বাস্তবতার প্রতিচ্ছবি। নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজ কথা বলছি বর্তমানে প্রেক্ষাগৃহে সারা জাগানো সিনেমা প্রেসার কুকার নিয়ে। সিনেমাটি এখনও হলে চলছে, তাই কাহিনীর গভীরতা বোঝাতে আমরা ট্রেলারের কিছু ক্লিপ ব্যবহার করব। আশা করি আপনারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত পরিশ্রম করে আপনাদের জন্য নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসি, তাই একটি লাইক আশা করতেই পারি। গল্পের শুরু হয় একটি সরিষা খেতে একদল শিশুর দৌড়াদৌড়ির মধ্য দিয়ে। সেখানে একটি মাদ্রাসা পড়ুয়া ছেলেকে দেখা যায়, যার সামনে বোরখা পরা অনেক মহিলা দাঁড়িয়ে আছে। এরপরে দৃশ্যপট বদলে যায় যান্ত্রিক ঢাকা শহরে। রেশমা বাসে করে কোথাও যাচ্ছিল, কিন্তু মাঝপথে বাসে গণ্ডগোল শুরু হলে সে নেমে পড়ে। আসলে রেশমার কাছে তখন বাসের ভাগাটুকুও ছিল না, তাই গণ্ডগোলের সুযোগে সে কৌশলে পার পেয়ে যায়। গন্তব্যে পৌঁছতে কোনো বাহনের জন্য সে অপেক্ষা করছিল। ঠিক তখন বরকত নামের এক ড্রাইভার রেশমাকে দেখে মায়ায় পড়ে তাকে গাড়িতে তুলে নেয়। কথায় কথায় বরকত জানতে চায় রেশমা কোথায় যাচ্ছে। রেশমা জানায় সে পার্লারে কাজে যাচ্ছে, যদিও সে মূলত একটি স্পা সেন্টারে কাজ করে। বেতন কত পায় জানতে চাইলে রেশমা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো রকম চলে যায় আর কি। বরকত তখন জানায় তার নিজের মেয়েও অলস বসে থাকে, কোনো কাজ করে না, এমনকি পড়াশোনাতেও ফেল করেছে। রেশমার কাজের জায়গায় তার মেয়ের জন্য কোনো ব্যবস্থা হবে কিনা জানতে চাইলে রেশমা বলে, এরকম সহজ নয় আমাদের কাজ। বরকত তখন বলে, আমিও তো ড্রাইভার, আমি জানি সব কাজই কষ্টের। রেশমা তার গন্তব্যে নেমে যায়। তার কাছে যে টাকা নেই, বরকত তা আগেই বুঝতে পেরেছিল, তাই সে কোনো ভাড়া তো নেয়নি, উল্টো নিজের ভিজিটিং কার্ড বা মোবাইল নম্বর দিয়ে বলে, কোনো দরকার হলে জানিও। এরপর বরকত ফিরে আসে তার মালিকের কাছে। বরকত এই মালিকের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, যা সে শোধ করতে পারছিল না, তাই মালিকের সাঙ্গপাঙ্গরা তাকে টাকার জন্য ব্যাপক চাপ দিতে শুরু করে। বরকত তার শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে মালিকের কাছে ঋণের টাকা শোধ করার জন্য আরও কিছুদিন সময় যায়। তখনই ডাক পড়ে বড় মালিক আজিজুলের ঘরে। আজিজুল বরকতকে এক অদ্ভুত প্রস্তাব দেয়। সে জানায় বরকতের সব ঋণ সে মৌকুফ করে দেবে, বিনিময়ে সে বরকতের তরুণী মেয়েকে শরিয়া মোতাবেক বিয়ে করতে চায়। আজিজুল বলে সে জোর করে কিছু করতে চায় না, বরকত রাজি থাকলে তবেই এই বিয়ে হবে। বরকত মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়, তবে কয়েকটি কঠিন শর্ত জুড়ে দেয়। সে দাবি করে গাড়িটি তার নামে লিখে দিতে হবে, তার ছেলে তন্ময়কে ভালো কোনো দেশে পাঠাতে হবে এবং বিয়ের দিনই দেনমোহর বাবদ নগদ 20 লাখ টাকা দিতে হবে। আজিজুল হাসিমুখেই সব শর্ত মেনে নেয়। মালিকের চেলারা বরকতকে বলতে থাকে, তোমার তো ভাব্য খুলে গেল। এরপর আজিজুল নিজেকে একটু চাঙ্গা করতে আসে তার পরিচিত পিঙ্ক ভিলা স্পা সেন্টারে। ম্যানেজার তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এতদিন পর যে? আজিজুল মুচকি হেসে জানায় সামনে তার বিয়ে, তাই শরীরটা একটু ঠিকঠাক করতে এসেছে। স্পা গার্লদের মধ্যে থেকে আজিজুল আজ রেশমাকেই বেছে নেয়। রেশমা আজিজুলকে মাসাজ দিতে শুরু করলে মাঝপথে আজিজুল তার কাছে স্পেশাল মাসাজ বা অনৈতিক কাজের দাবি করে। রেশমা পরিষ্কার জানিয়ে দেয় সে এসব করে না। আজিজুল জোর করতে চাইলে রেশমা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে আজিজুল ক্ষিপ্ত হয়ে ম্যানেজারকে ফোন করে অন্য কাউকে পাঠাতে বলে। এবার রুমে আসে সামিয়া। রেশমা সেখান থেকে চলে দিতে চাইলেও আজিজুল তাকে আটকে দেয়। রেশমার সামনেই সে সামিয়াকে দিয়ে স্পেশাল মাসাজ করানো শুরু করে। সামিয়া ও আজিজুলের কর্মকাণ্ড দেখে রেশমা ঘেন্নায় বমি করে ফেলে। সামিয়া যখন একগাদা টাকা গুনছিল, তখন রেশমার বমি করা দেখে সে বিদ্রূপ করে বলে, সব কিছু করলাম আমি, আর বমি করছিস তুই? রেশমা নিরুপায় হয়ে সামিয়ার কাছে 500 টাকা চায়, কারণ তার ঘরে তখন চাল ডাল কেনার মতো পয়সাও ছিল না। সামিয়া টাকা না দিয়ে তাকে খোঁচা মেরে বলে, তুই করলেই তো এই টাকা পেতে পারতি, কিন্তু তুই তো সব সততা জামাইয়ের জন্য তুলে রেখেছিস, যে তোকে ছেড়ে অন্য মহিলার সাথে পালিয়েছে। এরপর পার্লারে আসে তন্ময়। সে কোনো কাস্টমার নয়, বরং তেলের হকারি করে। সে রেশমার জন্য হার্বালের তেল নিয়ে আসে। মূলত রেশমার প্রতি দুর্বলতা থেকেই সে বারবার এখানে ছুটে আসে। রেশমা তাকে পাত্তা না দিয়ে বলে তার স্বামী আছে,
ঠিক সেই মুহূর্তে তন্ময়ের বাবা অর্থাৎ সেই বরকত তাকে ফোন করে দ্রুত বাড়ি ফিরতে বলে এবং জানায় এক বিরাট খুশির খবর। বরকত বাড়ি ফিরে তার মেয়ে অনন্যাকে না পেয়ে স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে। এদিকে অনন্যা তখন তার বয়ফ্রেন্ড শাকিলের সাথে সিনেমা দেখে রোম্যান্সে মত্ত। সারাদিন ঘুরে অনন্যা যখন বাড়ি ফেরে মা তাকে জানায় যে এক বড়লোক পাত্রের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। অনন্যা ক্ষোভের সাথে বলে, কিসের খুশি, ছেলে তো নয়, ওটা তো এক বুড়ো লোক। মা তখন বাস্তব মনে করিয়ে দিয়ে বলেন, তোর বাবার অবস্থা ভালো না, চাকরি নেই, ঋণগ্রস্ত। অনন্যা পাল্টা জবাব দেয়, তোমরা যদি পালতেই না পারো তবে জন্ম দিয়েছ কেন? বড় ভাই তন্ময়ও বোনের কথায় সায় দেয়। অনন্যা পরিষ্কার জানিয়ে দেয়, টাকা দিয়ে সুখ কেনা যায় না। তবে বরকত সেদিকে কান না দিয়ে তন্ময়কে জানায় অনন্যার বিয়ের পরেই তার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বরকত তার পরিবারকে জানায় তন্ময়ের বিদেশ যাওয়ার সব ব্যবস্থা তার হবু দুলাভাই আজিজুল করে দেবে। এ কথা শুনে তন্ময় দারুণ খুশি হলেও বরকতের স্ত্রী তাকে সতর্ক করে বলেন, মেয়ে তো এই বিয়েতে রাজি নয়, বিয়ের পর যদি সে কোনো অঘটন ঘটায়। এই আশঙ্কায় বরকত ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর শুরু করে। পরে অনন্যাকে ডেকে জিজ্ঞেস করলে বাবার ভয়ে অনন্যা চুপচাপ জানিয়ে দেয় যে তার কোনো আপত্তি নেই। এদিকে রেশমা কাজ শেষে রাতে দেরি করে বাসায় ফিরলে তাকে তার ভাবির কটু কথা শুনতে হয়। অভাবের সংসারে রেশমা যেন এক আপদ। রাতের খাবারের টেবিলে নিজের ভাগে কম খাবার দেখে অভিযোগ করলে ভাবি তাকে অপমান করে বলেন, টাকা দিতে পারো না, আবার নবাবজাদির মতো বেশি খাবার চাও। রেশমা মুখ বুজে সব সহ্য করে নেয়। খাওয়া শেষে ভাই যখন তার পলাতক স্বামীর খবর জানতে চায় তখন রেশমা ক্ষোভে ফেটে পড়ে। সে বলে, সব দোষ তোমাদের, বিয়ের সময় খোঁজ খবর না নিয়ে কেন আমাকে ওই লোকের হাতে তুলে দিয়েছিলে? সে ভাইয়ের কাছে তার পৈতৃক ভিটেমাটির হিসেব চায় এবং সেখান থেকে চলে যাওয়ার ঘোষণা দেয়। এরপর পরিচয় করানো হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রেখার সাথে। লাইভে এসে দর্শকদের নেতিবাচক কমেন্ট দেখে সে বিরক্ত হয়ে লাইভ বন্ধ করে দেয়। এমন সময় তার বয়ফ্রেন্ড শান্ত ফোন করে তাকে নিতে আসার কথা বললে রেখা জানায় তার বাবা এখনও বাসায় আছেন। অন্যদিকে অনন্যা দিশেহারা হয়ে তার বয়ফ্রেন্ড শাকিলের কাছে গিয়ে বিয়ের খবর জানায়। শাকিল তাকে বিয়ে করার দায়িত্ব না নিয়ে উল্টো নিষ্ঠুরভাবে বলে, ছেলে বড়লোক হলে বিয়ে করে ফেল, ভালো থাকতে পারবি। শাকিলের এই রূপ দেখে অনন্যা স্তব্ধ হয়ে যায়। পরদিন বাসে করে যাওয়ার সময় রেশমার সাথে আবার তন্ময়ের দেখা হয়। তন্ময় যে তাকে পছন্দ করে তা রেশমা জানত, তাই সে নিজেই তন্ময়তে পাশে এসে বসতে বলে। পরদিন ছুটির সকালে রেশমা বোরখা পরে তার ছেলে পিকুর সাথে দেখা করতে মাদ্রাসায় যায়। ছেলে তাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি পড়লে রেশমা তাকে সান্ত্বনা দেয়। পিকু তার বাবার কথা জানতে চাইলে রেশমা বরাবরের মতো মিথ্যা বলে যে তার বাবা বিদেশে আছে। ছেলের কাছ থেকে ফেরার পথে রেশমা হঠাৎ জানলা দিয়ে রাস্তায় তার স্বামী আমিনুলকে দেখতে পায়। সে বাস থেকে নেমে দৌড়ে আমিনুলের কাছে যায়, কিন্তু আমিনুল তখন অন্য এক মহিলার সাথে ছিল এবং সে রেশমাকে চিনতে অস্বীকার করে। আমিনুল দাবি করে তার চেহারার সাথে রেশমার স্বামীর হয়তো মিল আছে, কিন্তু সে তাকে চেনে না। রেশমা প্রচণ্ড রেগে গিয়ে আমিনুলকে সবার সামনে মারধর শুরু করে। এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত রেশমা তন্ময়কে ফোন করে দেখা করতে বলে। রেশমা নিজে থেকে দেখা করতে চেয়েছে শুনে তন্ময় খুশিতে আত্মহারা হয়ে যায়। সে সেলুনে গিয়ে চুল কেটে ফেসিয়াল করে পরিপাটি হয়ে রেশমার সাথে দেখা করতে আসে। তন্ময় রেশমাকে স্বপ্ন দেখায় যে তার দুলাভাই তাকে বিদেশে পাঠালে সে রেশমাকেও সাথে নিয়ে যাবে, কিন্তু রেশমা তাকে রূঢ় বাস্তবের কথা জানায়। আজ তার স্বামীর সাথে দেখা হয়েছে এবং সে অন্য একজনকে বিয়ে করে সুখে সংসার করছে। তন্ময় রেশমাকে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা আদ্যপ্রান্ত খারাপ, তাকে ভুলে যাওয়াই ভালো, কিন্তু রেশমা নাশরবান্দা। তার মাথায় তখন কেবল স্বামী আর সংসার। সে তন্ময়কে সাথে নিয়ে আমিনুলকে খুঁজতে বের হয়। রেশমার এই স্বামী ভক্তি দেখে তন্ময় মনে মনে ভীষণ কষ্ট পায়। এদিকে বাড়ি ফিরে তন্ময় এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। সে দেখে তার বোন অনন্যার বিয়ে ঠিক হয়েছে এক বয়স্ক লোকের সাথে, যিনি আর কেউ নন, খোদ আজিজুল সাহেব। নিজের বোনের এমন অসম বিয়ে এবং এঙ্গেজমেন্ট দেখে তন্ময় বাকরুদ্ধ হয়ে পড়ে। পরের দিন সকালে রেশমা যখন তন্ময়কে নিয়ে আবারও আমিনুলকে খুঁজতে বের হয়, তখন ওদিকে অনন্যার বিয়ের ডেকোরেশনের দায়িত্ব পড়ে তার সাবেক বয়ফ্রেন্ড শাকিলের ওপর। বিয়ের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসতেই ঘটে এক নাটকীয় ঘটনা।
শাকিল অনন্যাকে নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যায়। আজিজুলের সাঙ্গপাঙ্গরা তাদের পিছু নিলেও তারা একটি নিরাপদ জায়গায় গা ঢাকা যায়। অনন্যা পালিয়ে যাওয়ায় বাবা বরকতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আর আজিজুল অপমানে ও রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে বিয়েটা ভেঙে যাওয়ায় তন্ময়ও ভেঙে পড়ে, কারণ তার বিদেশ যাওয়ার স্বপ্নটা যে এই বিয়ের ওপরই টিকেছিল। সে তার এই হাহাকারের কথা রেশমার সাথে শেয়ার করে। গল্পের এই পর্যায়ে দেখা মেলে রাজনৈতিক নেতা আদনানের। আদনান তার বাড়িতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে বড় মাপের এক নেতা আমন্ত্রিত ছিলেন। সেখানে আদনানের স্ত্রী আজমেরি রাজনীতি নিয়ে বেশি পাণ্ডিত্য দেখাতে গেলে আদনান তাকে আড়ালে নিয়ে গিয়ে চরম অপমান করে। আদনান মনে করিয়ে দেয় যে সে আজমেরিকে কোনো নিচু জায়গা থেকে তুলে এনেছে। সে জানায় আদনানের আশ্রয় না পেলে আজমেরি আজও হয়তো মানুষের বাড়িতে চাকরানি হয়েই থাকত। সেই রাতেই আদনানকে আবার পিঙ্ক ভিলা স্পা সেন্টারে দেখা যায়, কারণ সে সেখানকার নিয়মিত কাস্টমার। পরদিন রেশমা ও তন্ময় অবশেষে আমিনুলকে খুঁজে পায়। আমিনুল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরছিল, কিন্তু রেশমাকে দেখেই সে পালানোর চেষ্টা করে। রেশমা তাকে ধরে ফেলে এবং এক প্রকার টেনে হিঁচড়ে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে রেশমা তার ওপর ক্ষোভ ঝাড়ে এবং তাকে মারধর শুরু করে। আমিনুল তখন কান্নাকাটি শুরু করে, এক আবেগঘন মিথ্যে গল্পের অবতারণা করে। সে দাবি করে সে ব্যবসার জন্য এক মহিলার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু লস হওয়ায় টাকা শোধ করতে পারেনি। তাই সেই মহিলার সন্ত্রাসী ভাইয়েরা তাকে জোর করে বিয়ে দিয়েছে। আমিনুল রেশমাকে কথা দেয় 2 লাখ টাকা শোধ করতে পারলেই সে আবার রেশমার কাছে ফিরে যাবে। স্বামীর মায়ায় অন্ধ রেশমা আবারও আমিনুলের কথায় গলে যায়। অন্যদিকে বাইরে অপেক্ষায় থাকা তন্ময় রেশমাকে আমিনুলের সাথে হোটেলে ঢুকতে দেখে অপমানে ও কষ্টে সেখান থেকে একাই চলে যায়। হোটেলের ভেতর আমিনুল রেশমাকে পটাতে থাকে এবং রেশমাও তার কথায় বিশ্বাস করে ফেলে। আমিনুল দাবি করে সে তার দ্বিতীয় স্ত্রীকে ছুঁয়েও দেখে না, যা ছিল ঢাহা মিথ্যে। এদিকে আজমেরির রাজনৈতিক প্রজ্ঞা দেখে বড় নেতা মুগ্ধ হলেও আদনান বারবার তাকে থামানোর চেষ্টা করে। রেশমা তার স্বামীর দেনা মেটানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে স্পা সেন্টারে গিয়ে তার সহকর্মী সামিয়ার কাছে 2 লাখ টাকা চায়। সামিয়া জানায় এত টাকা তার কাছে নেই, তবে একটি বিশেষ জায়গা আছে যেখানে গেলে রেশমা সহজেই অনেক টাকা উপার্জন করতে পারবে। এরপর সামিয়া রেশমাকে নিয়ে যায় এক বারে। সেখানে সুমন আনোয়ার নামে এক বিত্তবান লোকের সাথে রেশমার পরিচয় হয়। সুমন টাকার দম্ভ দেখিয়ে রেশমাকে তার সামনে নাচতে বলে এবং তার ওপর টাকা ছেটায়। রেশমা এই চরম অপমানে প্রচণ্ড বিরক্ত ও মর্মাহত হয়। অন্যদিকে রাজনীতির ময়দানে কারি কারি টাকা ওড়ানো নিয়ে আদনানের সাথে তার স্ত্রী আজমেরির তুমুল ঝগড়া বাঁধে। নেশাগ্রস্ত আদনান রাগের মাথায় আজমেরিকে অমানুষিক মারধর শুরু করে। আর এদিকে অভাবের সংসারে শাকিল ও অনন্যার দিন কাটছে অনাহারে। কোনো কাজকাম না থাকায় শাকিল বিরক্ত হয়ে অনন্যাকে চলে যেতে বলে, কিন্তু অনন্যা তার ভালোবাসার টানে অনড়। সে পরিষ্কার জানিয়ে দেয় শাকিল জাহান্নামে গেলেও সে তার সাথেই থাকবে। অনন্যা শাকিলকে ঘুরে দাঁড়ানোর জন্য কোনো একটি কাজে যোগ দিতে অনুরোধ করে। এক রাতে রেশমা তার ভাইয়ের কাছে গিয়ে নিজের বিপদের কথা জানায় এবং 2 লাখ টাকা ধার চায়। এত টাকা শুনে ভাই অবাক হয়ে অসম্মতি জানালে রেশমা নিরুপায় হয়ে তার নিজের জমির অংশটুকু ভাইয়ের কাছেই বিক্রি করার প্রস্তাব দেয়। কুটিলভাবে সুযোগ বুঝে রেশমাকে আবারও অপমান করে। তবে জমিটার আসল দাম 20 লাখ টাকা জেনে ভাই মনে মনে খুশি হয় এবং মাত্র 2 লাখে সেটি হাতানোর ফন্দি আটে। ভাবি রেশমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করায় এবং রেশমাও নিরুপায় হয়ে পরদিন টাকা দেওয়ার শর্তে রাজি হয়। পরের দিন সকালে নেশা কেটে গেলে আদনান আজমেরির পা ধরে মাফ চায়। এদিকে রাতে আমিনুল রেশমার কাছে আসে। রেশমা তার হাতে জমি বিক্রির সেই 2 লাখ টাকা তুলে দেয়। আমিনুল প্রথমে লোক দেখানো অনীহা প্রকাশ করলেও পরে রেশমাকে মিথ্যে স্বপ্নের জালে আটকায়। সে বলে তার টাকা এলে সে এই জমি রেশমাকে ছাড়িয়ে দেবে। রেশমা খুশি হয়ে বাইরে খেতে যাওয়ার আবদার করলে আমিনুল রাজি হয়। যাওয়ার আগে আমিনুল নাটুকে গলায় বলে সে নামাজ পড়বে। আমিনুলের ভালো মানুষ হওয়ার এই ভরং রেশমা বিশ্বাস করে নেয়। রেশমা যখন ভেতরে সাজগোজ করছিল সেই সুযোগে ধরত আমিনুল সব টাকা নিয়ে চম্পট দেয়। রেশমা অসহায়ের মতো তাকে খুঁজেও পায় না। স্বামীর এই বিশাল প্রতারণায় সে পাথর হয়ে যায়। রেশমা যখন ভাইয়ের বাসায় ফিরে খাবার খাচ্ছিল তখন অনন্যা, যিনি ওই বাড়িতেই আশ্রিত, একটু খাবার চাইলে ভাবি তাকে তাড়িয়ে দেয়। ভাবি রেশমাকেও ঘর ছাড়ার চরম আল্টিমেটাম দেয়। এক পর্যায়ে হাতাহাতি ও বাগবিতণ্ডার পর রেশমাকে ওই রাতেই ভাইয়ের বাসা থেকে বেরিয়ে যেতে হয়। পরদিন ভোরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। শপিংয়ে যাওয়ার সময় মসজিদের সামনে মোটরসাইকেলে আসা 2 মুখোশধারী সন্ত্রাসী আদনানকে গুলি করে হত্যা করে। চোখের সামনে স্বামীকে হারিয়ে আজমেরি প্রায় পাগল হয়ে যায়।
রেশমা আশ্রয়হীন হয়ে গভীর রাতে বান্ধবী সামিয়ার বাসায় ওঠে। সামিয়া তাকে নতুন করে জীবন নিয়ে ভাবতে বললে রেশমা দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার তাই করব। পরের দিন রেশমা গ্রামে তার ছেলের মাদ্রাসায় যায়। সেখানে বেতন বাকি থাকায় হুজুর তাকে কড়া কথা শোনান। রেশমা অনুনয় করে সময় চেয়ে নেয়। ঢাকায় ফিরে রেশমা জীবনযুদ্ধের এক নতুন এবং কঠিন সিদ্ধান্ত নেয়। সে সামিয়াকে দিয়ে বলে, আমি এখন থেকে সব অর্থাৎ অনৈতিক কাজ করব, আমার টাকা লাগবে। সামিয়ার এক নিয়মিত কাস্টমার আসলে রেশমা নিজেই তাকে সার্ভিস দেওয়ার দায়িত্ব নেয়। সামিয়া সংশয় প্রকাশ করলে রেশমা জেদ নিয়ে বলে, আজ সব ফাটায় ফেলব। এই বলে রেশমা কাস্টমারকে নিয়ে রুমের ভেতর ঢুকে যায়। শুরুতে রেশমা এই নতুন জগতের সাথে মানিয়ে নিতে পারছিল না। তার জড়তা দেখে ক্লায়েন্ট বিরক্ত হয়ে সামিয়াকে নালিশ করে। সামিয়া রেশমাকে কটু কথা শুনিয়ে বলে, তোকে দিয়ে এসব হবে না। 7 দিন ধরে চেষ্টা করছিস, কিন্তু কেউই তোকে পছন্দ করছে না। তোর স্বামীই তোকে পাত্তা দেয় না, বাইরের লোক কি পাবে? সামিয়ার এই খোঁচা রেশমার আত্মসম্মানে লাগে। সে জেদ ধরে নিজেকে আমূল বদলে ফেলার। পর্দার আড়ালে থাকা রেশমা যখন নিজেকে আবেদনময়ী পাখি হিসেবে মেলে ধরে, তখন সামিয়াও অবাক হয়ে যায়। রেশমা সাফ জানিয়ে দেয়, এখন থেকে আমার একমাত্র লক্ষ্য টাকা কামানো। সেই রাতেই স্পা সেন্টারে আসে আজিজুল। রেশমাকে দেখে সে ফিলিয়ে দিতে চাইলেও রেশমা নিজের দক্ষতায় আজিজুলকে সন্তুষ্ট করে ফেলে। কথায় কথায় রেশমা আজিজুলের সেই ছোট বউ অনন্যার খবর জানতে চাইলে আজিজুল দীর্ঘশ্বাস ফেলে নিজের কষ্টের কথা জানায়। এরপরই আজিজুল পুলিশকে চাপ দেয় অনন্যাকে খুঁজে বের করতে। কিন্তু পুলিশ অফিসার বাবু তখন ব্যস্ত নেতা আদনান হত্যাকাণ্ড নিয়ে। তদন্তের খাতিরে অফিসার বাবু আজমেরির কাছে গিয়ে তার সোনার কেনাকাটা এবং রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জেরা করে। আজমেরি সুকৌশলে সব এড়িয়ে যায়, জানায় তার রাজনীতির কোনো শখ নেই। এদিকে রেশমা ওরফে পাখি এখন শহরের দামি ক্লায়েন্টদের পছন্দের তালিকায়। সে একদিন সেই বারে ফিরে যায় যেখানে সুমান তাকে টাকা ছিটিয়ে অপমান করেছিল। এবার রেশমা নিজেই সুমানের ওপর টাকা ছিটিয়ে তাকে নাচতে বাধ্য করে। প্রতিশোধের এই দৃশ্যটি ছিল দেখার মতো। রেশমা সামিয়াকে বলে, টাকার জন্য একদিন সম্মান বিক্রি করেছিলাম, আজ টাকা দিয়ে সেই সম্মান ফিরে কিনব। অন্যদিকে আদনান মার্ডার কেস আরও ঘনীভূত হয়। অফিসার বাবু আজমেরিকে থানায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে মানসিক চাপ সৃষ্টি করে। এরই মধ্যে পুলিশ আজমেরি ও তার প্রেমিক শুভ্রর কল রেকর্ড উদ্ধার করে, যেখানে শুভ্র আদনানকে গুলি করার পরিকল্পনা করছিল। এই প্রমাণ পেয়ে বাবু নিশ্চিত হয় যে আজমেরি ও শুভ্র মিলেই আদনানকে সরিয়ে দিয়েছে। বিপদ আঁচ করতে পেরে আজমেরি শুভ্রকে কক্সবাজার পালিয়ে যেতে বলে, কিন্তু পুলিশ ছায়ার মতো তাদের অনুসরণ করছিল। গল্পের অন্য মোড়ে ট্রেনের ভেতর তেল বিক্রি করার সময় তন্ময়ের সাথে রেশমার দেখা হয়। রেশমা তখন তার ছেলে পিকুকে দেখতে যাচ্ছিল। রেশমা তন্ময়কে সাথে নিয়েই মাদ্রাসায় যায়। তন্ময় যখন জিজ্ঞেস করে কেন সে ছেলেকে এত দূরে মাদ্রাসায় রেখেছে, রেশমা সগর্বে বলে, আমি চাই না আমার ছেলে আমার মতো হোক। পিকুর সাথে তন্ময়ের খুনসুটি দেখে রেশমা মনে মনে শান্তি পায়। ফেরার সময় মা ছেলের সেই বিদায় মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। রেশমা তার পলাতক স্বামীর বাবার অর্থাৎ শ্বশুরের কবর জিয়ারত করে প্রমাণ করে দেয় যে সে সম্পর্ক ছিন্ন করলেও মূল্যবোধ হারায়নি। সবশেষে বড় নেতা প্রেস কনফারেন্সে আদনানের মৃত্যুতে শোক প্রকাশ করে আজমেরিকে আসন্ন নির্বাচনে প্রেসার কুকার মার্কা নিয়ে কমিশনার পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। সবাই যখন স্লোগান দিচ্ছিল, ঠিক তখনই অফিসার বাবু সেখানে হাজির হয়। আড়ালে নিয়ে আজমেরিকে সেই কল রেকর্ড শুনিয়ে দিলে সে স্তম্ভিত হয়ে পড়ে। ওদিকে অনন্যা তার মায়ের জন্য মন খারাপ করলে শাকিল তাকে নিয়ে বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথে পুলিশ মাদকের তল্লাশি শুরু করলে তারা এক নতুন বিপদে পড়ে। বাসে তল্লাশির এক পর্যায়ে পুলিশ শাকিলকে আটক করে। তাকে মাদকসেবী বলে অপমান করলে অনন্যা প্রতিবাদ জানায়। অনন্যা অন্তঃস্থতা হওয়া সত্ত্বেও পুলিশ তাকে নিয়ে কটু কথা বলতে ছাড়েনি। স্ত্রীর এই অপমান সইতে না পেরে শাকিল পুলিশের গায়ে হাত তোলে। ফলে দুজনকেই থানায় ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে অফিসার বাবু শাকিলের ব্যাগ তল্লাশি করে একটি পিস্তল খুঁজে পান। ধরা পড়ার ভয়ে শাকিল পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয় না। জিজ্ঞাসাবাদের মুখে শাকিল এক ভয়ানক সত্য স্বীকার করে। সে জানায় সে একজন পেশাদার খুনি এবং এই পিস্তল দিয়েই সে নেতা আদনানকে হত্যা করেছে।
এই খবর শুনে আজমেরি আতঙ্কিত হয়ে পড়ে এবং বড় নেতাকে উকিল ডাকার অনুরোধ করে, কিন্তু পাশার দান উল্টে যায় যখন অফিসার বাবু সেখানে হাজির হন। বড় নেতা নিজের পিঠ বাঁচাতে চতুরতার আশ্রয় নিয়ে সব দোষ আজমেরির উপর চাপিয়ে দেন। তিনি দাবি করেন ক্ষমতার লোভেই আজমেরি ভাড়াটি খুনি দিয়ে নিজের স্বামীকে সরিয়েছে। আজমেরিও মনে করেছিল তার প্রেমিক শুভ্র হয়তো এই কাজ করেছে, কিন্তু বাবু হেসে জানিয়ে দেন চুক্তিটা আজমেরি নয়, খোদ বড় নেতাই করেছিলেন। শেষমেশ বড় নেতাকেই গ্রেফতার করা হয়। যাওয়ার সময় তিনি আজমেরিকে বলে যান, এটাই রাজনীতির আসল খেলা। অন্যদিকে থানায় অনন্যার বিপদে পাশে এসে দাঁড়ায় তার ভাই তন্ময়। এদিকে নীতিভ্রষ্ট অফিসার বাবু একজন সাংবাদিকের কাছে বাড়তি আয়ের পথ খুঁজলে সে গুলশানের একটি হোটেলের খোঁজ দেয়, যেখানে রেইড দিলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। সেই হোটেলেই আশ্রয় নিয়েছিল ইনফ্লুয়েন্সার রেখা এবং তার বয়ফ্রেন্ড শান্ত। রেখার বাবা তাকে ঘরবন্দি করে রাখতে চাইলেও সে অবাধ্য হয়ে শান্তর সাথে হোটেলে রাত কাটাতে আসে। একই সময়ে আজমেরি তার সাবেক প্রেমিক শুভ্রন ব্ল্যাকমেল থেকে বাঁচতে নিজের পিএসকে নির্দেশ দেয় তাকে চিরতরে সরিয়ে দিতে। এদিকে বাবু সেই হোটেলে রেইড দিয়ে রেখা ও শান্তসহ অনেককে আটক করেন। রেখার বাবাকে ডেকে এনে বাবু ভয় দেখান যে টাকা না দিলে তার মেয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হবে এবং তাকে অনৈতিক ব্যবসার সাথে জড়িয়ে ভিডিও ভাইরাল করা হবে। মেয়ের সম্মান বাঁচাতে নিরুপায় বাবা ৩০ লাখ টাকা দিতে রাজি হন। গল্পের অন্যদিকে নেশাগ্রস্ত অবস্থায় রেশমা তন্ময়কে ফোন করে নিজের মনের না বলা কথাগুলো উজাড় করে দেয়। সে জিজ্ঞেস করে, এক বাচ্চার মা হওয়া সত্ত্বেও কি আপনি আমাকে ভালোবাসবেন, আমায় বিয়ে করবেন? তন্ময় কোনো উত্তর না দিয়ে কেবল একটি রোম্যান্টিক গান শুনিয়ে তার ভালোবাসার জানান দেয়। হোটেলের ভেতরে শান্ত পুলিশের এই অন্যায়ের প্রতিবাদ করলে অফিসার বাবু ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেন। নিজের অপরাধ ঢাকতে বাবু এক নাটক সাজান। শান্তর মৃতদেহ গাড়িতে করে নির্জন স্থানে নিয়ে গিয়ে আবার গুলি করেন এবং নিজের একজন পুলিশ সদস্যকেও সামান্য আহত করেন। পরদিন প্রেস কনফারেন্সে বাবু শান্তকে একজন অপহরণকারী হিসেবে উপস্থাপন করেন। তিনি দাবি করেন রেখাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শান্ত নিহত হয়েছে। টিভির পর্দায় এই মিথ্যে নাটক দেখে রেখার ডুকরে কেঁদে ওঠে। তার সামান্য ভুলের কারণে আজ সে তার প্রিয় মানুষটিকে হারালো। এদিকে পিঙ্ক ভিলা স্পা সেন্টারে এখন রেশমা ওরফে পাখির জয় জয়কার। বড় বড় সব কাস্টমার এখন শুধু তাকেই চায়। রেশমার এই আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে অন্য কর্মীরা হিংসায় জ্বলতে শুরু করে। এক রাতে রেশমা যখন এক ক্লায়েন্টের সাথে ছিল, তখন তন্ময় হঠাৎ সেখানে ঢুকে পড়ে রেশমাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তন্ময়কে দেখে রেশমা নিজেকে সামলাতে না পেরে প্রচণ্ড চিৎকার শুরু করে। সে অত্যন্ত রূঢ়ভাবে তন্ময়কে বলে, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? কেন বারবার আমার পিছু ঘুরিস? আমাকে চালানোর মতো টাকা কি তোর আছে? রেশমার এই কঠোর অপমানে তন্ময় স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সেদিনের সেই ভালোবাসার কথাগুলো রেশমা আসলে মাতাল অবস্থায় বলেছিল। তার মনে তন্ময়ের জন্য কোনো স্থান নেই। তন্ময় যখন যন্ত্রণায় দিন কাটাতে থাকে, রেশমা তখন কৃত্রিম আনন্দ আর নতুন নতুন ক্লায়েন্টের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে। এমনকি সে তার পরম বন্ধু সামিয়ার ক্লায়েন্টদেরও নিজের করে নিতে শুরু করে। এ নিয়ে সামিয়ার সাথে তার চরম বিবাদ বাঁধে। সামিয়া আক্ষেপ করে বলে, তোকে আমি এই পথে আনলাম আর তুই আজ আমারই পেটে লাথি মারছিস। কিন্তু রেশমা তখন বেপরোয়া। তবে একদিন এক ক্লায়েন্টের অশালীন প্রস্তাবে রেশমা যখন অসম্মতি জানায়, তখন সেই লোকটির কটু গালি রেশমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। এরই মধ্যে রেশমা জানতে পারে তার ভাই দুর্ঘটনার শিকার হয়ে শয্যাশায়ী। রেশমা তার জমানো 50,000 টাকা ভাবির হাতে তুলে দেয়। এরপর সে ছেলের সাথে দেখা করতে গেলে ছেলে তাকে চরম আঘাত দিয়ে বলে, আমি জানি বাবা কোনো দিন আসবে না, তুমিও আর আমাকে দেখতে এসো না। নিজের একমাত্র সন্তানের মুখে এমন কথা শুনে রেশমার সাজানো পৃথিবী মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিকে অনন্যা ও রেখাও তাদের ভালোবাসার মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। আদালত যখন আদনান হত্যার দায়ে শাকিলকে ফাঁসির আদেশ দেয়, তখন অনন্যা শোকে পাথর হয়ে যায়। ঠিক এই মুহূর্তে সিনেমার সবচেয়ে অর্থবহ দৃশ্যটি ফুটে ওঠে। রেশমা তন্ময়কে নিয়ে এক সরিষা খেতে আসে। রেশমা তার জীবনের সব বোঝা তন্ময়ের হাতে তুলে দিয়ে নতুন করে শুরু করতে চায়। তন্ময় তখন বলে, আমি তো রেশমাকে ভালোবাসি, কিন্তু আপনি তো এখন পাখি। রেশমা আর্তনাদ করে বলে, এই পাখিকে কেউ ভালোবাসে না, সবাই শুধু ভোগ করতে চায়। রেশমা নারীদের জীবনের তুলনা দেয় একটি প্রেসার কুকারের সাথে। সে বলে, আমাদের সমাজের নারীরা সংসার আর সমাজের চাপে নিজেদের ইচ্ছা আর কষ্টগুলো ভেতরে চেপে রাখে।
এই অবদমিত আবেগ যখন চরমে পৌঁছায় তখনই বিস্ফোরণ ঘটে, যা তাদের সমাজ থেকে দূরে ছিটকে ফেলে দেয়। এই শহরই আমাদের পাখি বানায়, শুধু খাঁচায় বন্দি করার জন্য। তন্ময় রেশমাকে এই বিষাক্ত শহর থেকে দূরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। গল্পের শেষ অঙ্কে দেখা যায় রাজনীতির নোংরা খেলা। আজমেরি যখন তার প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়, তখন তার নিজের পিএসসি তাকে গুলি করে হত্যা করে। ক্ষমতার দাবার চালে আজমেরি নিজেই খুঁটি হয়ে প্রাণ হারায়। অন্যদিকে লম্পট পুলিশ অফিসার বাবু রেশমার ওপর অনেক দিন ধরেই লোলুপ দৃষ্টি রাখছিল। সে পেশি শক্তির ভয় দেখিয়ে রেশমাকে বাধ্য করে তার সাথে রাত কাটাতে। রেশমা বারবার অনিচ্ছা প্রকাশ করলেও বাবু পিস্তল ঠেকিয়ে তাকে লাঞ্ছিত করে। কিন্তু পাপের ফল হাতে হাতেই ফলে। যৌন উত্তেজক ওষুধের প্রভাবে বাবু সেই রুমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বড় পুলিশ অফিসারের আকস্মিক মৃত্যুতে রেশমা ও পার্লারের ম্যানেজার প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এভাবেই এক অন্ধকার জগতের করুণ ও নাটকীয় সমাপ্তি ঘটে। অফিসের বাবুর লাশের পাশেই যখন রেশমা ও ম্যানেজার দিশেহারা, ঠিক তখনই পার্লারে ঢুকে পড়ে আর এক মাতাল ক্লায়েন্ট। উপায় না দেখে ম্যানেজার রেশমাকে বাধ্য করে তাকে ভেতরে নিয়ে যেতে। রেশমা ও ম্যানেজার কোনোমতে বাবুর লাশ লুকিয়ে রেখে সেই ক্লায়েন্টকে সামলাতে থাকে। কিন্তু এই লাশ এখন সরাবে কে? রেশমা তখন সেই পরিচিত ড্রাইভার বরকতের কথা মনে করে তাকে ফোন দেয়। বরকত গাড়ি নিয়ে এলে তারা মিথ্যে বলে যে রেশমার এক চাচা প্যারালিসিসে আক্রান্ত, তাকেই ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। পথের মাঝে বরকতের স্ত্রী তাকে ফোন করে অনন্যার স্বামী শাকিলকে বাঁচানোর জন্য কান্নাকাটি করতে থাকে, কারণ শাকিলের ফাঁসির দিন ঘনিয়ে আসছে। বরকত অসহায়ভাবে জানায় যে ফাঁসির আসামিকে বাঁচানোর ক্ষমতা তার নেই। এসব কথা শুনে রেশমা ভেতরে ভেতরে কুঁকড়ে যায়। সে ভাবতেও পারেনি যে তারা এখন খোদ একজন পুলিশ অফিসারের লাশ নিয়ে ঘুরছে। এক পর্যায়ে গাড়িতে তেলের জন্য থামলে রেশমা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। বরকত তাকে জাগিয়ে তুললেও তার মনে খটকা লাগে। পিছনের সিটে বসা প্যারালাইজড চাচা কেন এতক্ষণ ধরে একদম নিশ্চল? গাড়িতে পচা দুর্গন্ধ ছড়ালে বরকত জানলা তুলে দিতে চায়, কিন্তু রেশমা বাধা দেয়। সন্দেহ ঘনীভূত হওয়ায় বরকত গাড়ি থামিয়ে রেশমার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে, খুনটা কবে করেছেন? 4 ঘন্টার কম তো হবে না? ধরা পড়ে গিয়ে ম্যানেজার বরকতকে অনুনয় করে বিষয়টি ধামাচাপা দিতে বলে, কিন্তু নীতিবান বরকত ক্ষিপ্ত হয়ে লাশসহ গাড়ি সরাসরি থানায় নিয়ে যেতে চায়। ভয়ে ও মরিয়া হয়ে রেশমা পেছন থেকে ওড়না দিয়ে বরকতের গলা চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রেশমা কোনোমতে আহত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে ম্যানেজার ঘটনাস্থলেই মারা গেছে। বরকত তখনও ধুঁকছিল এবং কাউকে ফোন করে বাঁচানোর আকুতি জানাচ্ছিল। রেশমা নিজের অপরাধ ঢাকতে হিতাহিত জ্ঞান হারিয়ে একখণ্ড পাথর দিয়ে আঘাত করে বরকতকে চিরতরে স্তব্ধ করে দেয়। ঠিক তখনই বরকতের ফোনে কল আসে তার ছেলে তন্ময়ের। রেশমা ফোন ধরতেই তন্ময় ওপাশ থেকে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবাকে ছেড়ে দেন। রেশমা পাথর হয়ে যায়। সে বুঝতে পারে সে নিজের অজান্তেই তার প্রিয় মানুষটির বাবাকে খুন করে ফেলেছে। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যান যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত গাড়িটি দেখতে পায়। ভ্যানে ছিল ফাঁসির আসামি শাকিল। পুলিশ সদস্যরা সবাইকে মৃত ঘোষণা করে শাকিলকে নিয়ে গন্তব্যে চলে যায়। সিনেমার শেষ দৃশ্যে আমরা আবার সেই সরিষা খেতে ফিরে যাই, যা সিনেমার শুরুতে দেখেছিলাম। মাদ্রাসার ছোট ছেলে পিকু আসলে তার মাকে বোরখা পরা মৃত অবস্থায় দেখতে পাচ্ছিল। বাবা এবং প্রিয়তমা রেশমাকে হারিয়ে তন্ময় এখন নিঃস্ব, একা। এই একাকী জীবনে শান্তির খোঁজে সে চলে আসে ছোট পিকুর কাছে। রেশমার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার শ্বশুরের কবরের পাশেই সমাহিত করা হয়। তন্ময় আর পিকুর কবর জিয়ারতের মধ্য দিয়েই শেষ হয় প্রেসার কুকার সিনেমার এই বিষাদময় আখ্যান। 4 জন ভিন্ন ভিন্ন নারীর জীবনের সংগ্রাম নিয়ে এই সিনেমাটি নির্মিত হলেও রেশমার চরিত্রটি আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। রেশমা চরিত্রে নাজিফা তুষির অভিনয় ছিল এক কথায় অনবদ্য। কেন এই সিনেমার নাম প্রেসার কুকার রাখা হয়েছে তা রেশমার জীবনের প্রতিটি ধাপেই প্রমাণিত। সমাজের প্রত্যাশা আর অভাবের চাপে পিষ্ট হয়ে রেশমার মতো অনেক নারী আজ নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছেন। আজকের এই এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে এবং রেশমার এই পরিণতি নিয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।